তাহলে স্বৈরতান্ত্রিক ফেসিবাদ রেজিমের সময় একই সঙ্গে মুক্ত সাংবাদিকতা, এটা খুবই সাংঘর্ষিক কথা। যখন স্বৈরতন্ত্র জারি থাকবে, কায়েম থাকবে, সে সময় মুক্ত সাংবাদিকতা হবে না, এটা নিশ্চিত। এর আগেও কিন্তু বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। আমি মনে করি গত 15 বছরও সকল সংবাদপত্র বা গণমাধ্যম বন্ধ ছিল। এই প্রতিষ্ঠানগুলি চালু ছিল বিভিন্ন কারণে, প্রোপাগান্ডা প্রচারের জন্য, নিজ নিজ ব্যবসায়িক স্বার্থে। কিন্তু আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস না করে অ্যাজ এ হোল সাংবাদিকতাকে চরমভাবে ধুয়ে দিচ্ছি, যে যেখানে পারছি যেভাবে। কেন এটা হয়েছে? সাংবাদিকতা আর সাংবাদিক এক জিনিস না। আপনাকে মাথায় রাখতে হবে, সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির যদি দায় থাকে, সে দায়ের জন্য তার বিচার আমি দাবি করি। যতটুকু শাস্তি তার হওয়া উচিত সেটা হওয়া প্রয়োজন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, 15 বছরে এস আলম আপনাদের কাছে পরিচিত হয়ে উঠেছে বাংলাদেশের সাংবাদিকদের জন্যই। হলমার্কের গল্প আপনারা জেনেছেন এই দেশের সাংবাদিকতার জন্যই। বেসিক ব্যাংক আপনাদের সামনে উন্মোচিত হয়েছে এদেশের সাংবাদিকতার জন্যে। বিসমিল্লাহ গ্রুপ, এরকম আরও অসংখ্য বড় বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা আপনাদের সামনে এসেছে সাংবাদিকতার জন্যই। সেই 5 তারিখের পরবর্তী সাংবাদিকতায় এই 100 দিনেও এখন পর্যন্ত এমন কোনো আহামরি দুর্নীতি রিভিল হয় নাই বাংলাদেশে, যেটা গত 15 বছরের সাংবাদিকরা করে নাই। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে সাংবাদিকরা অথরিটিকে প্রশ্ন করতে ভয় পাচ্ছিল। কেন পাবেন আপনি আমাকে বলেন? 16 জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর আগ পর্যন্ত কোটা সংস্কারের যে আন্দোলন, সেই দাবিকে অত্যন্ত ন্যূনতম দাবি হিসেবে দেখা হতো। শেখ হাসিনা চাইলে এটা মেনে নিতে পারতো না। এটা মেনে নিলেই কিন্তু লেটা চুকে যেত একরকম। সে মেনে নেয়নি কেন? কারণ একটা স্বৈরতান্ত্রিক শাসক, তার যে বেসিক গুণাবলী থাকবে নিজের মধ্যে, তার অন্যতম হচ্ছে আমি কোনো দাবি মানব না। দাবি মানা মানেই একটা পরাজয় মনে করে স্বৈরাচার। সেই জন্য এই কাজটা করতে পারেনি। সেই বাস্তবতায় থেকে গত 15 বছরে অসংখ্য সাংবাদিক, আমি বলবো অসংখ্য সাংবাদিক, ন্যূনতম সাংবাদিকতাটুকু করার চেষ্টা করেছেন ওই স্বৈরাচারের ভয়ের মধ্যেই। এখন একটা প্রসঙ্গ বলা উচিত, বললে 2 দিন পর আমার সাংবাদিক ভাইরাই হয়তো আমাকে অন্যভাবে ট্রিট করতে পারেন যে এটা কেন বললেন। আজকে শফিক ভাই এখানে বসা, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, ওনার এই রোলটা নতুন। জুলাই অভ্যুত্থানে, আগস্টে আন্দোলনের সময় যখন সারা দেশ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, সারা দেশে ইন্টারনেট ছিল না, সেই সময় তৎকালীন ব্যুরো প্রধান এএফপির শফিকুল আলম তার অফিস যেভাবে উন্মুক্ত করে দিয়েছিলেন, তার অফিসে ইন্টারনেট ছিল সাংবাদিকদের জন্য। সেইটুকু যদি একজন শফিকুল আলম না করতেন, বাংলাদেশে ওই সময় 2 লাখ লোক মেরে ফেললেও কেউ টের পেত না। তাহলে আপনি সাংবাদিকতার শুধুমাত্র শফিকুল আলমের ওই কয়েকদিনের এই অবদানটুকু দিয়ে গত 15 বছরের সকল গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু একই সঙ্গে আমি বলি, সুনির্দিষ্টভাবে যদি কোনো ইন্ডিভিজুয়ালের অপরাধ থাকে, আপনারা সাংবাদিকতাকে যখন ধুয়ে দেন, সেই সময় একটা পার্টিকুলার সংবাদ সম্মেলনকে দিয়ে পুরো সাংবাদিকতা বিবেচনা করেন। কেন সেটা করেন? গত 15 বছরের রাজনৈতিক দলগুলি কি তাহলে ব্যর্থ হয়নি? সর্বশেষ একটা আন্দোলনে এসে শেখ হাসিনার পতন হয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে, এই 15 বছরে সাংবাদিকতা যতটুকু হয়েছে, এর চেয়ে বেশি করতে গেলে একটা পিঁপড়ার মতো ডোলে পিষে মেরে ফেলার ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল। সেই সময়ে সাংবাদিকতা কিছু কিছু মানুষ করেছে, তাদেরকে তো আপনারা কোনোভাবে মূল্যায়ন করেননি। আচ্ছা, এই একটা অধ্যায় বললাম। আরেকটা হচ্ছে, আমার পেটে ভাত নাই, আপনি আমাকে যতই নীতি নৈতিকতার গল্প শোনাবেন, সন্ধ্যাবেলায় আমি ওই জায়গায় যাব যেখানে গেলে আমার রাতের খাবারটা জুটবে। অধিকাংশ সাংবাদিকরা বলতে পারবে না তাদের সংবাদ প্রকাশের জন্য কোনোদিন সরকারের কেউ তাদেরকে ফোন করে বলেছে যে এটা প্রকাশ করেন না। যাদেরকে ফোন করে বলেছে প্রকাশ করেন না, করা যাবে না, তারা বেশি করছে, তাদের মধ্যে একজন আমি। আর যাদেরকে ফোন করে বলে নাই, তারা করে নাই, কাজও করে নাই, প্রকাশও করে নাই। কিন্তু তাদের ক্ষেত্রে তাহলে কি হয়েছে? তাদের ক্ষেত্রে হয়েছে যে তাদেরকে লোভ দেখানো হয়েছে।
এই লোভটা দেখানোর উপলক্ষ তৈরি হয়েছে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের ব্যর্থতায়, সেটা যেই দলের বা যেই ঘরনারই হোক না কেন। তারা সাংবাদিকদের জন্য ন্যূনতম যে বেতন, ন্যূনতম ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে এবং দুবেলা তিন বেলা খাওয়ার যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তার বিধান হয় যতটুকু বেতন পেলে সেটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে সাংবাদিকরা নানানভাবে নানান জনের লোভে তারা সামিল হয়েছেন, সেখানে গিয়ে তার সাংবাদিকতার নীতিকে বিসর্জন দিয়েছেন। এখন আপনি এই সমস্ত ঘটনার কারণে ওই একটা পার্টিকুলার প্রাইম মিনিস্টার অফিসের প্রেস কনফারেন্সের কারণে পুরো সাংবাদিক সমাজকে আপনি ওভাবে বিবেচনা করবেন। আপনি এস আলম ব্যাংক খেয়ে দিয়েছে, আপনি বলছেন ইসলামী ব্যাংক, আপনি বলছেন একটা পার্টিকুলার ব্যাংকের নাম, সঙ্গে এস আলম, ব্যাংকারের কথা কেন বলছেন না? ব্যাংকার কি ঘুমিয়েছিল? তাহলে এই মিডিয়ার মালিকও তো এস আলম, মিডিয়ার মালিকও তো বসুন্ধরা। আপনি বসুন্ধরার কথা বলেন, আপনি এস আলমের কথা বলেন, সাংবাদিকের কথা কেন বলছেন? সাংবাদিক তো একই সঙ্গে আমি দুইটা জায়গায় দেখি, একটা হচ্ছে আমি চাকরি করি, সেটা জব, আর একটা হচ্ছে সাংবাদিকতা পেশাটাকে আমি একটা নৈতিকতার অন্য উচ্চতায় দেখি। সেজন্য আমি কমিটেড টু নেশন, কমিটেড টু পিপল। সো আপনি শুধুমাত্র পাইছেন একদম মানে গরিবের ভাবি, সুন্দরী বউ, সাংবাদিক, এদেরকে যে যেখানে পারে ধুয়ে দিচ্ছেন। আরে আপনারা হারায় যেতেন, শুধু জুলাই আগস্টে সাংবাদিকরা যে অবদান রাখছে সেটা না রাখলে আপনারা হারায় যেতেন, লিটারেলি হারায় যেতেন। আমি একটা এক্সাম্পল দিলাম শফিকুল আলম ভাই, লিটারেলি হারায় যেতেন আপনারা। 2 লাখ মানুষ মারলেও কেউ টের পাইতো না ওই কয়টা দিনে। বাংলাদেশের মিডিয়া ইন ডার্ক, গ্লোবাল মিডিয়া বাংলাদেশকে তখন টিকায় রাখছে। আমরা একটা, আপনারা তো ইন্টারনেট বন্ধের গল্প জানেন, খালি টেলিফোনে বলে দিব মুখে এক লাইন, সেটার জন্য 2 প্রান্ত থেকে আমরা চিল্লাইছি, কথা শুনি না কেউ। ওই ইন্টারন্যাশনাল কল ঢুকলেও তখন ওই ইয়েটা বন্ধ করে দিত। সো এই বাস্তবতায় সাংবাদিকতা হয়েছে, সাংবাদিকদেরকে গালি দেন, কোনো আপত্তি নেই। আমাদের গালি খাওয়ার মতো বহু অপরাধ আছে, সেগুলির জন্য সাংবাদিক সমাজের ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে, আমি মনে করি। বিশেষ করে মালিকদের সেই দায় যেমন আছে, দায়টা দেওয়ার সময় একচেটিয়া গড়পড়তা দিবেন না। মনে রাখবেন, আপনি যখন পুরো সাংবাদিকতা ধরে গালি দেন, পুরো সাংবাদিক সমাজ ধরে গালি দেন, তখন সেখানে একজন শফিকুল আলমও পড়ে, তার অবদানটাকে আপনি খাটো করেন। আমাদের আরও অসংখ্য লোক আছে এরকম, আমি আপনাদের সামনে একজন উপস্থিত আছে বলে তার এক্সাম্পলটা দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাইকে। এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক, আমাদের একান্ত প্রিয় জনাব এস এম রাশিদুল ইসলামকে। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার সভাপতি জয়নাল আবেদিন শিশির, আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আমাদের আরেকজন বড় ভাই, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন করেছে, কমিশনের সম্মানিত সদস্য সৈয়দ আব্দুল আহমেদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়েজ, আমাদের ছোটো ভাই ফয়েজ অনেক কথা বলেছে, ফয়েজের কথার সঙ্গে আমি কিছু জায়গায় অবশ্য দ্বিমত করব। তবে হ্যাঁ, জুলাই আগস্টের যে বিপ্লব এবং যে হত্যাকাণ্ড হয়েছে, এই জায়গায় সাংবাদিকদের এই বিপ্লবের পিছনে বিরাট ভূমিকা ছিল। শফিকুল আলম ভাইয়ের উদাহরণ দিয়েছে। আমি এর সঙ্গে আরেকটু বিষয় যোগ করতে চাই। যখন ইন্টারনেট বন্ধ ছিল, প্রিন্ট মিডিয়া, কিছু পত্রিকাতে প্রিন্ট মিডিয়া তখন মানুষের কাছে পৌঁছানোর সুযোগ হয়েছিল। সেই জায়গায় কিন্তু একটা জিনিস, যে কতজন ছাত্র, কতজন জনতা এই বিপ্লবের জন্য মারা যাচ্ছে, এই ফিগারটা কিন্তু আমরা জানতে পারতাম না যদি গণমাধ্যম ওই ভূমিকাটুকু রাখতো। আমার মনে হয় ওই আন্দোলনের সময় এক ধরনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে, যেটি এইটার দাবিদার অবশ্য গণমাধ্যম এটার দাবি করতেই পারে। তবে ফয়েজের সঙ্গে আমি কিছু জায়গায় দ্বিমত করব, যে গত 15 বছর, 12 বছর বা 13 বছর যেটাই বলি, আমরা যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রিজিম দেখেছি, সেই রিজিমের কিন্তু আমাদেরই সাংবাদিকদের একটি গ্রুপ, আমাদেরই সহকর্মী দ্বারা তাদেরকে দেখেছি যে কীভাবে এই ভোট হরণকারী এবং গণতন্ত্র হরণকারী এবং সংবাদপত্রের উপরে যে একেবারে হস্তক্ষেপকারী এই শেখ হাসিনার সরকারকে, তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে আরও যারা টিকিয়ে রাখতে পারে, এই জন্য আমাদের কিন্তু সাংবাদিকদের একটি গ্রুপ, তারা কিন্তু ভূমিকায় ছিল। আমি শুধু একটি উদাহরণ দিয়ে দেবো, একটি টেলিভিশন চ্যানেল এডিটর্স গিল্ড নাগরিক সংলাপ নামে একটি
একটি প্রোগ্রাম করতেন। ওখানে কিন্তু কাজই ছিল যে ওই রেজিমকে কীভাবে আরও ক্ষমতায় টিকিয়ে রাখা যায় এবং যারা ভিন্ন মত আছে তাদেরকে কীভাবে আরও অপমান করা যায়, তাদেরকে লাঞ্ছিত করা যায়। এই ধরনের উদাহরণ তো আমরা দেখেছি। এই জন্য আমার মনে হয় যারা ফ্যাসিজমকে দীর্ঘায়িত করতে চেয়েছিল আমাদের সাংবাদিকদের মধ্যে, তাদের অবশ্যই এই ফ্যাসিজমের যে অপরাধ তারা করেছে, ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভোটের অধিকার থেকে হরণ করেছিল যে সরকার, সেই সরকারকে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হয়তো নিজেদের স্বার্থে যেভাবেই হোক, আমার মনে হয় এটার একটা বিচার হতে হবে। এটার বিচার না হলে আগামীতে সাংবাদিকরা তাদের যে ভূমিকা সেটা পালন করতে পারবে না। আমি শফিকুল আলম ভাইয়ের উদাহরণ ফল দিচ্ছিল, এটা সত্যি। আমাদের এরকম কিছু সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিকরা, আমাদের শুধু শফিকুল আলম, আমাদের জুনিয়রের যে শিশির, এরকম জুনিয়র অনেকেই যারা আসলে এই জুলাই আগস্টের যে বিপ্লবে অনেক বড় অবদান রেখেছে। কিন্তু সাথে সাথে আমি বলবো যে এই সময় আমাদের যারা দোসর ছিল, ওই সরকারে যারা দোসর হিসেবে কাজ করেছে, তাদের কিন্তু এখনও অনেকে আমরা দেখছি যে অনেক সংবাদপত্রের গেটকিপার হিসেবে কাজ করছে। এই জায়গায় আমাদের যদি একটু বিবেচনা করতে হবে। আমাদের শফিকুল আলম ভাই আছে, এই জন্যই করতে হবে যে আমরা যেটা চাচ্ছি যে একটি বাংলাদেশে একটি স্বাধীনভাবে আমরা যেন মত প্রকাশ করতে পারি, একটি মুক্ত গণমাধ্যম, সেই জায়গায় কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে এই কথাটি আমরা অনেকে লিখতে পাচ্ছি না। এটা কেন পারবো না? এই জায়গাগুলোতে আমাদের মনে হয় বিবেচনা করতে হবে। শেখ হাসিনা তো সাবেক প্রধানমন্ত্রী নয়, উনি হচ্ছে গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং উনি প্রচুর মানুষকে হত্যা করেছে। এখানে 10,000-এর উপর মানুষকে তাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সো এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসতে হবে। আর মিডিয়া কমিশনের আমাদের মিডিয়া কমিশন যেটি হয়েছে, আমি শুধু এতটুকু বলবো যে আমরা কিন্তু এখন যে মুহূর্তে আছে, গত 54 বছরে মানে সংবাদপত্র এরকম স্বাধীন মত প্রকাশের সুযোগ হয়তো আগে ছিল না কখনো। আপনি দেখেন এখন কিন্তু বিটিভিতে বসে বর্তমান সরকারের সমালোচনা করা যায়। আমাদের প্রেস সচিব মহোদয়, আমি বিএসএস থেকে প্রেস টিমে অ্যাটাচমেন্ট হিসাবে, প্রেস টিমের মেম্বার হিসেবে আমি প্রেস সেক্রেটারি আন্ডারে এখন চাকরি করি। আমি দেখেছি আমরা যখন শফিক ভাইকে বলি যে সব প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন, উনি বারংবার বলছে যেখানে ইচ্ছা মতো প্রশ্ন করুক। ওনারা যে প্রেস উইং থেকে যে প্রেস কনফারেন্সগুলো করেন, এবং আমার মনে হয় কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করার ক্ষেত্রে ওখানে মনে হয়, এবং সেখানে সত্যিকার অর্থে প্রশ্ন করা হয়, সরকার প্রধানের সমালোচনা করে প্রশ্ন করা হয়, সরকারের সমালোচনা করে প্রশ্ন করা হয়। এই যে সুযোগ, এই সুযোগটা যেন অব্যাহত থাকে। এই যে পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশে, এই পরিবেশটা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় আগামীতে এই যে মুক্ত সাংবাদিকতা করার পরিবেশ পাওয়া যাবে। আমি বলছি যে একটা ইতিবাচক একটা ধারা তৈরি হয়ে গেছে। আমাদের আব্দুল ভাই আছে মিডিয়া কমিশনার, আমার মনে হয় এইগুলোকে আরেকটা বিষয়, যে আর্থিক একটি বিষয় মিডিয়াতে আসলে চরমভাবে, যেটি মিডিয়ার ক্ষেত্রে আমরা ফেস করি, যে সংবাদপত্র আরেকটা আমরা আগের সময় দেখেছি যে শুধু সরকারি প্রচার যন্ত্র বিটিভি বা বিএসএস শুধু সরকারের প্রচার করেছে এমন না, কিছু প্রতিষ্ঠান একেবারে সরকারি প্রচার যন্ত্রের মতো ব্যবহার করেছে। এই জায়গাগুলোতে কীভাবে কমিশন থেকে কাজ করা যায়, বিশেষ করে আর্থিক বিষয়গুলো যদি আমরা একটু নজর না দিই, যে কীভাবে একজন সাংবাদিকের জন্য অন্তত 3 মাস 6 মাস এরকম যেন আর্থিক বেতনের জন্য নিশ্চয়তা থাকে, আমাদের যে ওয়েজ বোর্ড যেগুলো হবে সেই জায়গায় এই নিশ্চয়তাগুলো দেওয়া হয়। সবাইকে আবার ধন্যবাদ।